আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দ্বিতীয় রমজানের শুভেচ্ছা সবাইকে। আমরা পুরো রমজান মাস জুড়ে যেই সরাসরি লাইভ ক্লাসের আয়োজন করেছি, আজকে সেটার দ্বিতীয় ক্লাস। আজকে মূলত আমরা ফটোশপের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই শেখার সময় ফটোশপে একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সমস্যাটা সবার আসলে সম্মুখীন হওয়াটাই একটা মুখ্য বিষয়। সেটা হচ্ছে কোয়ালিটি নিয়ে। ইমেজ সেভ করার পরে কোয়ালিটি আসলে আপনারা ভালো পান না। তো অনেকেই আমাকে কোশ্চেন করেন যে স্যার, সাইজ তো বড় নেই, পেজ বড় নেই, তারপরে এটার মধ্যে এলিমেন্ট বা কন্টেন্ট যেগুলো থাকে সেগুলো স্যার বড় থাকে বা ভালো কোয়ালিটির থাকে, কিন্তু তারপরও আসলে এটা কেন হয়? তো এই সকল সমস্যার সমাধান একটা জিনিস আপনাকে ফটোশপে দিতে পারে। যেহেতু রাস্টার গ্রাফিক্স, কোয়ালিটি নষ্ট বা এদিক সেদিক হওয়ার সুযোগ আছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি চান আমার এই লাইভটি, আজকে পুরো লাইভটি দেখতে পারেন, তাহলে আপনাদের এতটুকু এনশিওর করতে পারি সেই কোয়ালিটি নষ্ট হওয়ার যে বিষয়টা আছে, সেই বিষয়টা আমার মনে হচ্ছে যে আপনারা কিছুটা হলেও সমাধান পাবেন বলে আশা করি। তো যারা আমাদের সাথে লাইভে আজকে জয়েন হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করব লাইভটি শেয়ার করে দিতে। আমরা অলরেডি লাইভ সরাসরি চলছে আমাদের ইউটিউব চ্যানেলে, অল্পশিক্ষি.com-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন বিকাল 4টা থেকে লাইভ করব। আপনারা যারা রেগুলার দেখতে চান তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন। আর নিজের ওয়ালে, ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়া ওয়ালে আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি ফটোশপে। আমরা ফটোশপে গিয়ে তারপরে আমরা নর্মালি আমাদের যেই বিষয়টা আছে সেই বিষয়টা আজকে আমরা শুরু করব দেখা, স্মার্ট অবজেক্টের যে বিষয়গুলোটা সেটাই। তো চলুন কিভাবে আমরা এটা দেখি। প্রথমে হচ্ছে একটা সফটওয়্যারে একটা ছবি নিয়ে আসি বেসিক ধারণাটা ক্লিয়ার করার জন্য। এখান থেকে আমি দুইটা ছবি নিয়ে আসছি। ধরুন এই দুইটা ছবি আমি নিয়ে আসলাম। আমরা নর্মালি যে কাজটা করি ফটোশপে কাজ করার সময়, ছবির যে অরিজিনাল ডাইমেনশন আছে, আমি যদি এই ছবির প্রপার্টিসটা আমি একটু দেখার চেষ্টা করি। দেখেন প্রপার্টিস যদি আমি দেখি তাহলে এখানে দেখবেন ডাইমেনশন 1920 1080 আছে, 1280 আছে। নর্মাল একটা ডাইমেনশন, বাট কোয়ালিটি ভালো। এটা দেখেন 1920 1280। এখন আমি যদি জোর করে, ধরুন আমি একটা পেজ নিলাম, পেজটা অল্প একটা পিক্সেলের ডাইমেনশনে করা আছে, মানে আমি জোর করে কি করব, পেজটাকে আপনাদের সাথে মানে জোর করে ইমেজগুলোকে এখানে এসে প্লেস করার চেষ্টা করব। তাহলে যে বিষয়টা হবে, ধরুন আমি এখানে কাস্টমাইজ করে নিচ্ছি, ধরুন 500x380 ধরলাম, ধরে ওকে করে দিলাম। তো এইখানে আমি ওই ইমেজটা এখানে নিয়ে আসব। ওই ইমেজটা কিন্তু এখানে এসে ফিট হয়েছে, এমন না যে ফিট হয় না, এখানে আসে। কিন্তু এখন যখন আমি এটাকে বড় করে দেখার চেষ্টা করব, তখন দেখেন বিষয়টা কি হয়ে যাচ্ছে। আবার এইটাকে যদি আমি একটু বড় করে দেখার চেষ্টা করি, দেখেন ওইটার চাইতে বেশি বড় করার পরে কিন্তু এটা ফাটে নাই, বা আমরা যেটাকে বলি রেজুলেশন নষ্ট হয়ে যায়। ঠিক একই জিনিস এটাও। তো এই যে ঝামেলাটাই সমাধান করি। ধরুন আপনি আপনার ডিজাইনে কখনো প্রয়োজন হতে পারে আপনার ছবি বা এলিমেন্ট বা বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনার কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে বিভিন্নভাবে। তো সেই ক্ষেত্রে ছোট করা, বড় করা, এই বিষয়গুলো হতে পারে। তো ধরুন আমি এটাকে জাস্ট বোঝার জন্য একটাকে কপি করে নিচ্ছি, নিজেরটা চোখ অফ করে আমি এখানে জাস্ট একটা হোয়াইট কালার দিয়ে রাখছি বোঝার জন্য, এটা কোনো রিজন না। ঠিক এইটাকে আমি আরেকটা কপি করে জাস্ট, যেটা আমরা ধরলাম যে এটা রাস্টার লেয়ার, ধরার কিছু নাই, এক্স্যাক্টলি লেয়ারটা রাস্টার লেয়ারই, বাট আমরা নাম দিয়ে দিলাম জাস্ট এটা হচ্ছে রাস্টার লেয়ার। আর এইখানে আমরা স্মার্ট লেয়ার এইটুকু জাস্ট লিখে দিলাম,
তো আমরা এখন রাস্টার লেয়ারে কাজ করব। তো কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে আমি এটাকে ট্রান্সফর্ম করে নিলাম, করে আমি কি করলাম, এটাকে ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম। আমার ডিজাইনের স্বার্থে আমার হয়তোবা ইমেজ কখনো ছোট বড় করতে হতে পারে, অথবা আমার যে ডিজাইনের এলিমেন্ট আছে সেগুলো ছোট বড় হয়তোবা হতে পারে বা দরকার হতে পারে। এখন অনেক কাজ করলাম, কাজ করার পর আবার মনে হইলো আমি এটাকে আর একটু বড় করব। আবার ডিজাইনের স্বার্থে কিছুক্ষণ পরে আবার আমার মনে হলো যে না, এখন আমার আর একটু ছোট করার দরকার, তাহলে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে আবার আমি ছোট করলাম। এইভাবে প্রয়োজন হলো, এভাবে অনেক কাজ করলাম, অথবা আজকে কাজ করে রেখে দিলাম, আগামীকালকে হয়তো বা প্রয়োজন হতে পারে। তো আবার আমি কি করলাম, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে আবার এটাকে বড় করার চেষ্টা করলাম। কিন্তু কি অবস্থা হলো দেখেন, আমার একই ইমেজ কিন্তু আমি জাস্ট ছোট বড় মানে ট্রান্সফরমেশনের কাজ করলাম, নাথিং মাচ, এর বেশি কিন্তু আমি এরকম কিছু করিনি। কিন্তু এই অবস্থাতেই দেখেন আমার ইমেজটা নষ্ট হয়ে গেল। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেখেন ইমেজের কোয়ালিটি ব্লারি হয়ে গেছে, একদম বাজে হয়ে গেছে। তো বেসিক বিষয়টা যদি আমি আপনাদেরকে বুঝাই, ধরেন এই পুরো জায়গাটা আমরা যে পুরো জায়গাটা নিয়ে নিয়েছিলাম ছবির যে পুরো ডাইমেনশন 1920x1280, তো এই যে 1920x1280 যে পিক্সেলের পুরো ডাইমেনশনটা, এইটাকে যখন আমি জোর করে ছোট করে ফেলছি, এইভাবে জোর করে ছোট করে ফেলছি, তো এই যে এখন হয়ে গেছে 480x278 পিক্সেলস, মানে বাকি যে পিক্সেলগুলো আছে সে কি করলো, ছেড়ে দিল। তাহলে এই যে পিক্সেলটা যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে ওর ডাইমেনশন এতটুকুতে কি করলো, ফিট করে ফেললো, লক করে ফেললো। দেন যখন আমি এইটাকে আবার আমি বড় করছি, এই আবার বড় করছি, তো তখন আবার কি করলো, ওই পিক্সেলটা কিন্তু এই এত বড় ডাইমেনশনে বড় হওয়ার চেষ্টা করছে। তো তাতে করে কি হলো, তাতে করে সে নতুন পিক্সেল নেয় না, ওর কাছে যা আছে ঠিক সেই পিক্সেলটাই কি ও কি করলো, মানে রাবারের মতো বলিয়ে দিচ্ছে, ইলাস্টিকের মতো বলিয়ে দিচ্ছে, কিন্তু সেই বলাটা হচ্ছে আর ফিরে আসতেছে না। বিষয়টা এরকম। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কি হয়, পিক্সেলটা ছুটে যায়, ছেড়ে যায়, লস হওয়ার চান্স থাকে। মানে আপনি যদি এইভাবে তুলনা করেন যে আপনার কাছে একটা পুকুর আছে, পুকুরে আপনি কি করছেন, বালু ঢালছেন, যখন বাড়ি বানাবেন বালু ঢাললেন, তো বালু দিয়ে আপনি পুকুরটা ভরাট করলেন, পানিগুলো কিন্তু সব চলে গেল বা পানিগুলো খেয়ে ফেললো বালুতে, এরকম। এখন আপনি আবার কি করলেন, আবার আপনি ওই বালুগুলো খুঁড়ে ফেলছেন, এখন আপনার কি পানি অটো চলে আসবে। বিষয়টা একদম যদি বেসিক ধারণা নেন, বিষয়টা কিন্তু এরকমই। কিন্তু এইটাকে আপনি যদি চান, এটাকে লক করে দিতে পারেন। তাহলে স্মার্ট অবজেক্টটা, স্মার্ট যে লেয়ারটা আছে, এই লেয়ারে আমরা রাইট ক্লিক করে আমরা কি করছি, এই মাউসের রাইট ক্লিক, দেখেন লেয়ারের 3টা অপশন থাকে। একটা হচ্ছে আই ভিজিবিলিটি, যেখান থেকে আপনি দেখতে পারেন লেয়ার ভিজিবিলিটি বা আই ভিজিবিলিটি, যেখান থেকে আপনার লেয়ারটা কি আছে লেয়ার মধ্যে সেটা। আর একটা হচ্ছে লেয়ার থাম্বনেইল, যেটার মধ্যে দেখা যায় আসলে কি আছে। আর একটা হচ্ছে লেয়ারের টাইটেল, মানে ওখানে আপনি আপনার লেয়ারটা রিনেম করে রাখতে পারবেন না বা নেমগুলো সাজিয়ে রাখতে পারবেন। তো ওই নেম যেখানে আছে সেখানে রাইট ক্লিক করলে দেখবেন উপর থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এরকম একটা অপশন আসে। আমরা ফটোশপকে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যারের একটা সফটওয়্যার হিসাবে জানি। তো এই সফটওয়্যারে আপনি মূলত রাস্টার না করে কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে ওইটা আসলে নন ডিস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ হয়ে যায়। ডিস্ট্রাকটিভ হচ্ছে আপনি এটা পার্মানেন্টলি এটার উপরে করে ফেললেন, ওই পিক্সেলের উপরে সেট করে ফেললেন। আর নন ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ওইটাকে আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। তো যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, তাহলে এটা নন ডিস্ট্রাকটিভ হিসাবে কাজ হয়। কিভাবে দেখেন, এই একই জিনিসটা আমি যে এই যে ইমেজটাকে যা যা করলাম, এটা যদি এই স্মার্ট অবজেক্টের সাথে এখন করি, দেখেন আমার মনে হচ্ছে Ctrl+T দিয়ে আমি কি করবো, এটা ছোট করব। তাহলে আমি এটাকে ছোট করলাম, অনেক ছোট করলাম। কিছুক্ষণ পর আবার কাজ করব, মনে হলো Ctrl+T দিয়ে আবার বড় করছি। কিছুক্ষণ পর আবার Ctrl+T দিয়ে, ধরেন আজকে কালকে পরশু যে কোনো সময় এটাকে ছোট বড় যেভাবে ইচ্ছা সেভাবে করেন। এরপর আবার মনে হচ্ছে Ctrl+T দিয়ে এটাকে আবার এইভাবে বড় করে দিবেন। সো নাও দেখেন কোনো ধরনের কোয়ালিটি লস হওয়ার কোনো সুযোগ নেই, যা আছে ঠিক তাই। কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে স্মার্ট অবজেক্ট যেটা করে, আপনার যে ডাইমেনশন ছিল ওই ডাইমেনশনের মধ্যে যে পিক্সেলটা ছিল, এই পিক্সেলটাকে সে লক করে ফেলে।
একদম সোজা কথায় এই লকের কারণে এই ডাইমেনশন থেকে না কোনো পিক্সেল চলে যায়, না পিক্সেল বাইরে থেকে আসে। আপনাকে এখানে যা করবেন তাই, যা নিয়ে আপনি লক করবেন তাই থাকবে। দেখেন কন্ট্রোল টি দিলে এটা কি আসে, এটা ট্রান্সফর্মের সাথে সাথে একটা ক্রস চিহ্ন আসে, দেখেন ক্রস চিহ্ন। যদি আমি এই রাস্টার লেয়ারে এই কাজটা করি, কন্ট্রোল টি দিলে কি হবে দেখবেন, এই যে এখানে ক্রস চিহ্নটা কিন্তু নাই। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় যদি আপনি বুঝতে পারেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে ওই যে কোয়ালিটি নষ্ট বলেন, অথবা স্যার আমার কাজটা ভালো হচ্ছে না, এভাবে খারাপ লাগতেছে, এই বিষয় সিম্পল একটা বিষয়, এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা এর পরবর্তী যে বিষয়টা আছে সেই বিষয়টা যদি একটু দেখি, ধরেন আমি এখানে সাপোজ আমি যদি দুইটাকে অফ করে আপনাদেরকে আর একটা জিনিস দিয়ে বুঝাই। তো একই ক্ষেত্রে এই ইমেজটার ক্ষেত্রেও আপনারা যারা কাজ করবেন, আমি নর্মালি সবাইকে এটাই বলি, স্টুডেন্ট বলেন বা যারা কাজ করে তাদের সবাইকেই বলি যে কোনো অবজেক্ট অথবা কোনো ইমেজকে বা কোনো ধরনের এলিমেন্টকে যদি আপনার ট্রান্সফরমেশনের কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটাকে সবসময় স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেন ট্রান্সফর্মের কাজ করবেন। এই ক্ষেত্রে আর কোনো ঝামেলা হবে না। এটা করার শুধুমাত্র এটা না, আরও অনেক গুণ আছে, আমরা আস্তে আস্তে দেখব। ছোট আর একটা গুণ বলে দিই, যেমন আমি যদি আর একটাকে কপি করে নিই, ধরুন আমি এই ইমেজটা, দুইটা ইমেজকে যদি পাশাপাশি রাখি, সাপোজ আমি উইথটাকে 2 দিয়ে গুণ দিয়ে পাশাপাশি একটু করে নিচ্ছি। সো আমি একটা ইমেজকে এইদিকে রাখলাম, আর একটা ইমেজকে এইদিকে রাখলাম বোঝার জন্য। তো এটা আমার নর্মাল। ধরুন আমি এখানে কন্ট্রোল এম দিয়ে আমি একটু কার্ভের কাজ করতেছি, ধরুন এইখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে, সাপোজ এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম, এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর স্মার্ট অবজেক্টে ঠিক একই কাজটা কন্ট্রোল এম দিয়ে আবার করছি, একই কাজ করলাম দেখেন। তো এখন আমার মনে হচ্ছে এই রাস্টার লেয়ারে যে আমার এটা আরেকটু এডিট করার প্রয়োজন। এই ক্ষেত্রে যা ইফেক্ট আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি সেইটাকে কিন্তু রিমুভ করে নতুন করে ইফেক্ট দেওয়া পসিবল না, এটাই এই জন্য বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ। এখন আপনি যদি এটার উপরে আবার অ্যাডজাস্ট করতে চান, তাহলে আগে যা যা আছে সেটাকে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু আমরা যদি স্মার্ট অবজেক্টের লেয়ারটায় খেয়াল করি, দেখেন এই যে এটার নিচে ওই যে স্মার্ট ফিল্টার নামে একটা ফিল্টার পড়ছে, সেই ফিল্টারের ভিতরে আছে দেখেন কার্ভের যে কাজ করছি সেটা, মানে এটা নন ডিস্ট্রাকটিভ। আমি চাইলে এটাকে রাইট ক্লিক করে আমার এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি স্মার্ট ফিল্টারটা। আবার এই কার্ভ বা যেই ফিল্টার অ্যাপ্লাই করবো সেই ফিল্টারের উপরে ডাবল ক্লিক করে আমি এটাকে আবার পুনরায় এডিট করতে পারি। দেখেন যতটুকু যেভাবে চাই, যখন ইচ্ছা তখন পসিবল না। দেখেন এটাকে যখন ইচ্ছা তখন করতে পারবেন। তো এটাও একটা বড় গুণ, এই যে স্মার্ট অবজেক্টের এটা কিন্তু মারাত্মক একটা বড় গুণ। আচ্ছা, তারপরে যেই জিনিসটা আছে, যেমন আমি যদি আপনাদেরকে, আমরা অনেক সময় মকআপের কথা বলি তাই না? সো মকআপের কথা যদি আমরা চিন্তা করি, ধরুন আমার কাছে এরকম একটা ব্যানার আছে। এখন এই ব্যানারটা আপনাকে হয়তো বা ক্লায়েন্ট অথবা আপনার পোর্টফোলিওর পারপাসে হতে পারে যে এইটাকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন আকারে আপলোড করা, বা মকআপে আপনি আপলোড, বা আপনার হচ্ছে পোর্টফোলিওর জন্য আপনি আপলোড করবেন সেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে। কিন্তু এরকম যদি অ্যাব্রো থ্যাব্রো অথবা এমন একটা মকআপ বা এমন একটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের জায়গা থাকে, সেই জায়গাটা বারবার আপনাকে সেই কাজটা করতে হচ্ছে, এটা কিন্তু খুব বাজে একটা জিনিস, বা সময় আপনাকে নষ্ট করে ফেলবে। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই স্মার্ট অবজেক্টের হেল্প নিতে পারেন। কিভাবে? ধরুন আমি যেই আমার যেই ব্যানার বা যেই ধরনের ডিজাইন থাকবে সেই ডিজাইনের ডাইমেনশনটা আমি যদি একবার আগে একটু দেখিনি, যেমন দেখেন এখানে 3090x1356 ডাইমেনশনের একটা ব্যানার ডিজাইন আছে। তো আমি প্রথমে যেটা করব, এখানে মাউসের লেফট ক্লিক করে ওই মাপের 3000
আর এখানে 1356 এরকম একটা ডাইমেনশনের শেপ নিয়ে নেব। প্রথমেই এই শেপটা নিয়ে নেব আমি। তো এই শেপটা নেওয়ার পরে কোনো ধরনের এডিট করার আগে এইখানে আপনি রাইট ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। এখন এটাকে আপনি ছোট করেন, কনভার্ট স্মার্ট করেই আপনি এটাকে ছোট করেন। তারপর রাইট ক্লিক করে এটাকে এখান থেকে আপনি যে কোনো ইফেক্ট দেন, যে কোনো ইফেক্ট আপনার প্রয়োজন মতো আপনি এটাকে এখন অ্যাডজাস্ট করে দেন। ধরুন আমি এই দিলাম। এরকমটা। এখন আমি এই যে একটাকে এডিট করলাম, একটা এডিট করার কারণে এখন আমার বাকিগুলো এডিট করতে হবে না, কারণ আমরা স্মার্ট অবজেক্ট করছি। এখন ওই যে স্মার্ট অবজেক্টের যে লেয়ারটা আছে, এই লেয়ারে আমরা যদি এই যে থাম্বনেল, স্মার্ট অবজেক্টের থাম্বনেল আছে, এই থাম্বনেলে যে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন ওইখানে আমি বাঁকা করলেও এখানে কিন্তু বাঁকা সে হয়নি। তাহলে এইখানে আমি আমার জাস্ট ডিজাইনটা যদি নিয়ে আসি, জাস্ট রিপ্লেস। এবার ওই যে নতুন উইন্ডোজ যেটা তৈরি হলো সেটাকে কেটে দেওয়ার সময় যা কাজ করলাম সেটা সেভ করতে বলবে। তো অবশ্যই সেভ করবেন, আমিও সেভ করব। সো সেভ করার সাথে সাথে এখানে চলে আসছে। তাহলে আমি একটা ক্লিকে এখানে রিপ্লেস করতে পারছি, মানে আমার টেমপ্লেট রেডি করে নিলাম আমি। এখন আমার যে কোনো ডিজাইন, ধরেন এইখানে আমি যদি অন্য কোনো ডিজাইন রিপ্লেস করার চেষ্টা করি, সাপোজ এরকম আমি আমার যে কোনো একটা ডিজাইন আমি যদি এখানে আপনাদেরকে বসিয়ে দেখাই, সাপোজ এই ডিজাইনটা আমি নিয়ে আসছি, দেখবেন যে কোনো ডিজাইন আপনি এখানে এনে বসাবেন, জাস্ট কেটে দিবেন, ইয়েস, দেখবেন এই যে এখানে বসে গেছে। আপনাকে বারবার এটা এডিট করতে হবে না। আবার ডাবল ক্লিক, আপনি এইখানে নিয়ে আসেন আপনার ডিজাইনটাকে, কেটে দেন, চলে আসবে। তাহলে একবার আপনি মকআপ রেডি করবেন, জাস্ট বারবার রিপ্লেস করবেন, নট এডিট। আপনি আপনার প্রয়োজন মতো এডিট প্রথমবার করে নেবেন, তারপরে এটা একবার জাস্ট মকআপ আকারে রাখবেন, এরপর রিপ্লেস করবেন। সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি যদি চান এইভাবেও এই স্মার্ট অবজেক্টের ব্যবহার করতে পারেন। তারপর আমরা অনেক সময় টেক্সটের কাজ করি, সেই টেক্সটের কাজের জন্য অনেক ক্ষেত্রে আমাদের অনেক ডিজাইন প্রয়োজন হতে পারে। ধরুন আমি এখানে একটা টেক্সট লিখছি, সাপোজ ধরুন আমি এখানে জাস্ট আমার মতো আমি এখানে আমি জেসন লিখলাম, বাংলা ইংরেজি যে কোনোটাই লিখতে পারেন। সো আমি এটা লিখলাম, এখানে আমি ধরেন ব্যবাস নিউ একটা ফন্ট নিচ্ছে, এরকম একটা ফন্ট নিলাম, একটু বড় সড়ো করে দিলাম, সাপোজ এরকমটা। এখন এটাকে আমি এখানে রাখছি, এটাকে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি, সাদা কালার দিয়ে দিলাম। আর নিচের ছবিটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে এটাকে আমরা একটু ডার্ক করে দিচ্ছি, সাপোজ এরকমটা একটু ডার্ক করে দিচ্ছি, এইখানে একটা এরকম। এখন আমি চাচ্ছি যে এই যে আমার যে টেক্সটটা আছে, এই টেক্সটটা একবার এডিট করবো, এই টেক্সটের সাথে বাকি যা ইফেক্ট এখন আমি এখানে ব্যবহার করব সব যেন আমার চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই টেক্সটটাকেও আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এখন আমাকে বলতে পারেন যে স্যার তাহলে আমরা এই যে কনভার্ট স্মার্ট অবজেক্ট যে করে নিলাম, এখন তো আমি এখানে টেক্সট এডিট করতে পারবো না। দুশ্চিন্তার কোনো কারণ নেই, এখানে ডাবল ক্লিক করলেই দেখবেন নতুন একটা ট্যাব আসবে, সেই ট্যাবের মধ্যে আপনি এটা এডিট করতে পারবেন। সো আগে আমরা এটাকে এখন একটা অল্টার ধরে কপি করি, ওইখান থেকে স্মার্ট অবজেক্ট করার পরে কিন্তু আমরা কপি করব, অন্য উপায়ে না, স্মার্ট অবজেক্ট করার পরে, এর আগে না। তো কপি করলাম, এখন এই কপিটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। সো রাইট ক্লিক করে আমি এখান থেকে ধরুন ফ্লিপ ভার্টিক্যাল করে নিলাম, এটা ঘুরিয়ে দিলাম, এবং রাইট ক্লিক করে এখান থেকে আমি পার্সপেক্টিভ করে জাস্ট এটাকে একটু এইভাবে পার্সপেক্টিভ করে নিলাম। রাইট ক্লিক করে এখান থেকে আমি স্কেল করে একটু বড় করে নিচ্ছি, এইরকমটা একটু উপরে উঠিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি জাস্ট। এখন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমি নিচের টেক্সচারের সাথে মিলিয়ে দেবো, যার কারণে আমি এখান থেকে নর্মাল থেকে আমি আমার মতো ওভারলে করে নিচ্ছি,
এটা এরকম ওভারলে, আপনি আপনার মতো যেটা পছন্দ করেন। সো আমি আই থিঙ্ক ওভারলেটাই এনাফ। তো এখন এরকম আরও আশেপাশে আপনার ওই মেঘের আশেপাশে এখানে এরকম আশেপাশে আরও অনেক হতে পারে। এখন আপনি চাচ্ছেন যে আপনি শুধু এই জ্যাসনের একটা লেখা চেঞ্জ করুন, বাকিটা যেন চেঞ্জ হয়ে যায় অটো, এটা আপনি চাচ্ছেন। তাহলে এই যে জ্যাসন যে প্রথম যে লেখাটা ছিল, আপনি চাইলে এইগুলাকে সব গ্রুপ করে রাখতে পারেন, এইভাবে এটাকে গ্রুপ করে রাখতে পারেন যে এখানে হচ্ছে টেমপ্লেট বা এডিট লিখে রাখতে পারেন, এখানে এডিট ইফেক্ট। সো এখানে ইফেক্টস, আর এখানে লিখতে পারেন যে এডিট মি। সো এরকম একটা টেমপ্লেট রেডি। তো এখন এই এডিট মির এই থাম্বনেইলের উপর ডাবল ক্লিক করবেন। তো অনেকের নাম জ্যাসন না থেকে অনেক বড় নাম থাকতে পারে, সেটা আপনি আপনার মতো মেনশন করে নেবেন। তো ধরেন আমি এখানে 5 অক্ষরে যদি আরেকটা নাম দিই, যেমন ধরেন সোহাগ লিখলাম সাপোজ, আপনি আপনার মতো ছোট করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, যেটা আপনি চান। তো এখান থেকে আপনি এই যে এখান থেকে একটু বড় করে দেন, এটাকে একটু বড় করে দেন। এখানে আপনি এটাকে সেভ দিবেন, কাটার সময় সেভ দিবেন, ইয়েস। সো নাও দেখেন আমি কিন্তু একটা এডিট করছি, বাকিটা কিন্তু ও নিজে করে দিছে। দেখেন আমি কিন্তু বাকিটা করিনি। ঠিক এখানে আবার যান, এখানে গিয়ে আপনি লিখেন শেহের, লিখেন মানে আপনার নাম লিখবেন যেটা আপনি চান, কেটে দেন, ইয়েস দেন। মানে যে কাজটুকু করলেন এটা সেভ দিবেন কিনা, না কেটেও আপনি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করতে পারেন, সেভ করলেও এটা আসলে সম্ভব। এখানে রিপ্লেস অফ। সো নাও দেখেন মানে আমি যা করলাম সেইটুকু কিন্তু এখানে অটো চলে আসছে। তো এই যে আপনার যে টেমপ্লেট এডিট বলেন, অথবা আপনি মকআপের জন্য, অথবা আপনি কোয়ালিটি বা পিক্সেল ধরে রাখার যে বিষয়টা, এই সকল বিষয়ের জন্য কিন্তু আপনি স্মার্ট অবজেক্টটা ব্যবহার করতে পারেন। এটা খুবই খুবই মারাত্মক একটা বিষয় এবং গ্রাফিক ডিজাইনের জন্য হেল্পফুল। আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন, এভাবে যদি লিখেন যে হোয়াট ইজ স্মার্ট অবজেক্ট ইন ফটোশপ, লিখে সার্চ দিলে আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে গুগল থেকে খুব সুন্দর কিছু লেখা দিয়ে দেবে। ওই লেখাগুলো যদি পড়েন তাহলে দেখবেন আমার সাথে আপনি যেই সেশনটুকু করলেন সবগুলো মিলাচ্ছেন। দেখেন ওই যে আমরা নন ডিস্ট্রাকটিভ এডিটিং বললাম, ওই যে একটু আগে আমরা কার্ভের কাজ করলাম, প্রিজার্ভিং অরিজিনাল ক্যারেক্টারিস্টিক, এই যে একটু আগে আমরা যে রিপ্লেস করার কাজ, তারপরে ইনক্রিজড ফ্লেক্সিবিলিটি, এই যে বড় ছোট করলাম, তারপরে এই যে ক্রিয়েট টেমপ্লেট। দেখেন এই 4টা জিনিসই কিন্তু আমরা করে দেখাইলাম। কিভাবে ইউজ করবেন কনভার্ট এ লেয়ার টু স্মার্ট অবজেক্ট সেটা দেখালাম, কিভাবে ট্রান্সফর্ম টুল ইউজ করে রিসাইজ, রোটেট, স্কেল, এই যে ডিস্টর্ট যে কাজগুলো করবেন সবগুলো আমরা দেখালাম। তারপরে যে ফিল্টারগুলো অ্যাপ্লাই করবেন সেটা, তারপরে যে আপডেট দ্য সোর্স ইমেজ ফাইল। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো সবগুলোই কিন্তু আমরা দেখিয়েছি। গুগল আসলে প্র্যাকটিক্যাল নলেজ নিয়েই কিন্তু আপনাকে ইনফরমেশনটা দেয়। তো আমরা কিন্তু পুরো বিষয়টাই আপনাদের সাথে চেষ্টা করার মানে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন তারা হয়তোবা পুরো সেশনটা এনজয় করেছেন, দেখেছেন। আশা করি এরকম ছোট ছোট টিপস পুরো রমজান মাসে ছোট ছোট কাজগুলো ডিটেলস আকারে আপনাদের ডিজাইন কেরিয়ারে ডিজাইন নলেজে আপনাদের অনেক হেল্প করবে। তো যারা এখন না এসে পরবর্তীতে এই লাইভটা দেখবেন তাদের কাছেও একই রিকোয়েস্ট থাকবে, লাইভগুলো শেয়ার করবেন। আমাদের উদ্দেশ্য আসলে ফ্রিতে মানুষকে যতটুকু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া পসিবল ততটুকুই দিচ্ছি। এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে কোর্সের মধ্যে আসলে খুব বিস্তারিত আলোচনা করা যায় না, কারণ একটা কোর্স 3 মাস দিয়ে আপনাকে প্রফেশনালি রেডি করা গেল, 3 মাসে আপনাকে কিন্তু অনেক নলেজ দেওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে এরকম ছোট ছোট কিছু বিষয় আপনাদেরকে মাথায় রেখে এরকম টিপস আকারে সেগুলো মাথায় নিতে হবে। তো আজকের লাইভ ক্লাসে আপাতত স্মার্ট অবজেক্ট নিয়ে এতটুকুই, যতটুকু না হলেই নয় ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। তারপরও যদি কারো কোনো কোশ্চেন বা কারো কোনো প্রশ্ন বা কারো কোনো মন্তব্য থাকে সেগুলো আমাদের কমেন্টে লিখে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি লাইভ ক্লাস থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে প্রতিদিন বিকেল 4টায় আমাদের অল্পশিখি.com-এর ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভ ক্লাসটা করব। সবাইকে আগামী
ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।